আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এবং আমরা বিগত ক্লাসগুলোতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে অনুযায়ী আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম, আশা করি সেটি মেনেই তোমরা বাসা নিয়মিত অনুশীলন করছো এবং আশা করি সামনের দিক অনেক ভালোভাবে তোমরা আগাতে সক্ষম হবে। তো আমাদের লাস্ট ক্লাসটিতে শিক্ষার্থী বন্ধুরা শেষ যে ক্লাসটিতে ছিল ওটিতে কিন্তু আমরা আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ যে টপিকটি হচ্ছে যে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, এই অধ্যায়টি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে যে বিষয়টি করব সেটি হচ্ছে অনুশীলনী। দেখো প্রথম অধ্যায় আমি আমার বডিও লিখেছি, দেখো প্রথম অধ্যায় অনুশীলনী এবং এর প্রথমেই রয়েছে শিক্ষার্থী বন্ধুরা শূন্যস্থান পূরণ। প্রথম যে শূন্যস্থান পূরণটি রয়েছে সেটি হচ্ছে বন্যা, খরা অ্যান্ড ড্যাশ বাংলাদেশের প্রধান কৃষি সমস্যা। আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের কৃষিতে বেশ কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে সার ব্যবস্থাপনা, পুষ্টিগত সমস্যা এবং এরপরে যেটি রয়েছে বন্যা, খরা এবং আরেকটি সমস্যা কিন্তু বাংলাদেশে রয়েছে, যেটি আমরা বলি লবণাক্ততা। তো এইখানে যে উত্তরটি হবে বন্যা, খরা এবং লবণাক্ততা বাংলাদেশের কৃষির প্রধান সমস্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উত্তরটি লিখে রাখতে পারো খাতাতে, তাহলে অথবা তোমরা তোমাদের বইতেও সঠিক উত্তরটি লিখে রাখতে পারো। এতে তোমাদের নিজেদের মধ্যে অনুশীলন করতে সুবিধা হবে। তো আমরা দ্বিতীয় শূন্যস্থান পূরণটিতে যাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, শিল্পোন্নত দেশগুলো ড্যাশে উন্নত। আমি আমার আলোচনার সময় আমি বেশ কিছু দেশের কথা বলেছিলাম। আমরা আলোচনা করেছিলাম আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশের উন্নত কৃষি প্রযুক্তিতে কথা আলোচনা করেছিলাম, যে এই দেশগুলো তাদের শিল্পায়নের অন্যান্য প্রযুক্তির পাশাপাশি তারা কিন্তু কৃষিতেও এই দেশগুলো বেশ উন্নত। তো সেজন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুয়ের যে উত্তরটি হবে, দেখো শিল্পায়নের দেশগুলো দেশ উন্নত, অবশ্যই তারা কৃষিতে উন্নত। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, ফসলের ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য সচেতনতা ড্যাশ নির্ভরশীলতার প্রধান কারণ। এটি আমি আলোচনা করেছিলাম আমি যখন তোমাদেরকে বলেছিলাম ফটো পিরিয়ডিজম, অর্থাৎ উদ্ভিদের উদ্ভিদের ফুল ফোটার সাথে দিন এবং রাতে যে আহ, দৈর্ঘ্য, সেটি কিন্তু বেশ একটা প্রভাব দেখা যায় এবং এই প্রভাবটিকেই আমরা বলে থাকি ফটো পিরিয়ডিজম। যদি আমরা এখনকার কথা বলি, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে কিন্তু শীতকাল চলতেছে। এই শীতকালে দিবা দৈর্ঘ্যের পরিমাণটা অর্থাৎ দিনের বেলা আলোর পরিমাণটা কিন্তু গরমকালের তুলনায় কম হয়ে থাকে। এখন দেখো আমাদের দেশে 5:30টার দিকে অর্থাৎ 5:30 মিনিটের দিকে সন্ধ্যা লেগে যায়, কিন্তু আমরা যদি গরমকালের কথা চিন্তা করি সেই সময়টাতে কিন্তু 7টার দিকে 7টার কাছাকাছি সময় কিন্তু সূর্য অস্ত যায়। তো এই দেখো, এই যে এখনকার সময় যে সময়টার কথা যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ গরম সময়ের তুলনায় আমরা প্রায় 1.5 ঘন্টা সানলাইট অর্থাৎ সূর্যের আলো কম পাচ্ছি। এর কারণে কিন্তু ফসলের কোন কোন ফসল এই সময়টাতে জন্মাবে সেটিও কিন্তু তারতম্য বা বিভিন্নতা পরিলক্ষিত হয়। এজন্য এখানে যেটা লেখা আছে, দেখো ফসলের ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য সচেতনা দেশ নির্ভরশীলতার প্রধান কারণ। অবশ্যই এটা হচ্ছে মৌসুম নির্ভরশীলতা, অর্থাৎ এক এক মৌসুমে যে এক এক ধরনের শস্য বা আমরা ফসল পেয়ে থাকি, তার অন্যতম কারণ হচ্ছে দিবা দৈর্ঘ্যের সচেতনতা। তো তিনের উত্তরটা হবে মৌসুম। এরপর আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে যে জিনিসটি প্রথমে দেওয়া আছে, দেখো দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেদের সংরক্ষণ ও ব্যবহার করেন। এটি সম্ভবত তোমরা পৃষ্ঠা নম্বর 8-এ চলে যাও, সেখানে দেখো একদম মাঝামাঝি জায়গায় পৃষ্ঠা 8-এ যদি চলে যাও, সেটা ঠিক মাঝামাঝি জায়গায় দেখো লেখা আছে যে দেশের ব্যবহৃত ধান বীজের অন্তত 85% অর্থাৎ 85% চাষিরা নিজেরা সংরক্ষণ ও ব্যবহার করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটি থেকে কিন্তু তোমরা বুঝতে পারো যে আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে। তো সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 85%।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম উত্তরটি হবে একের গ, যেটি হচ্ছে 85%, শতকরা 85% ধান বীজের শতকরা চাষিরা নিজেরাই সংরক্ষণ ও তাদের বাসায় সংরক্ষণ করে থাকেন। এরপরে যেটি দেওয়া আছে দেখো 2 নম্বর আমাদের কোশ্চেনটি যদি আমরা পড়ি, ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে বেকারত্ব দূর হবে, পণ্যের দাম পাওয়া যাবে, বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে। অর্থাৎ এইটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের 10 নম্বর পেজে দেখো বেশ কয়েকটি উপযোগিতা দেওয়া আছে যে ফসলের মৌসুম নির্ভরশীলতা, অর্থাৎ আমরা যদি নির্ভরশীলতা মুক্ত অর্থাৎ মৌসুম নির্ভরশীলতা মুক্ত ফসল চাষ করতে পারি। এখানে দেখো যে বাজারে অসময়ের ফল ও সবজি চাহিদা খুবই বেশি, এই অসময়ের ফসল উচ্চ মূল্যে বিক্রি হয়। এখানে যে জিনিসটি দেওয়া আছে এই সবগুলোর সাথে কিন্তু আমাদের এই যে এখানে বেকারত্ব দূর হবে, দেখো এই কথাটি কিন্তু এখানে লেখা আছে। দেখো এই যে ঋতু চক্র সংশ্লিষ্ট কর্মহীনতা দূর করে কৃষককে মোটামুটি সারা বছর কর্মব্যস্ত রাখতে পারে। এটি একটি হয়ে গেল। তার পণ্যের দাম, যেটি আমাদের 1 নাম্বার উপযোগিতাই বলা হয়েছে, এবং বিভিন্ন রকমের ফসলের যে কৃষি বৈচিত্র্য, অর্থাৎ দেখো বাজারে কৃষি পণ্য বৈচিত্র্য বৃদ্ধি করতে পারে। 6 নাম্বার পয়েন্টে যদি আমরা আলোচনা করি 10 নাম্বার পৃষ্ঠার, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে যে কয়েকটি অপশন দেওয়া হয়েছে সেই প্রত্যেকটি অপশন কিন্তু প্রত্যেকটি নির্বাচনী অংশগুলো কিন্তু আমাদের ওই উপযোগিতা অর্থাৎ আমাদের বইয়ের যে উপযোগিতার যে অংশটিতে আছে মিলে যাচ্ছে। অর্থাৎ বেকারত্ব দূর হবে, পণ্যের দাম পাওয়া যাবে, বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে। অর্থাৎ এখানে উত্তর হবে কি 3টি, সেটি হচ্ছে 1, 2 এবং 3। তো শিক্ষার্থী বন্ধুরা 2 এর গয়ের উত্তর হবে হচ্ছে 1, 2 ও 3। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেওয়া আছে হচ্ছে যেটি একটি স্টেম দেওয়া আছে, সাথে অনুচ্ছেদ দেওয়া আছে, সেটি এখন আমাদের পড়ে আমাদের 3 এবং 4 অ্যান্সার প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো চলো আমরা এই অনুচ্ছেদটি পড়ে নিই। কি বলা আছে এখানে, যে রৌশনারা তাহার বসত বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম চারা ও শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফলন পান, কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না। কি করলেন, যে তিনি প্রথম বছর ফলের কলম চারা শাকসবজির বীজ বপন করে ভালো ফলন পান, এবং এখানে কিন্তু উনি যেটি করেছেন তার নিজের বাগান থেকে করেনি। প্রথম বছর যেটি করেছেন উনি বাজার থেকে তার এই ফল অথবা যে তার যে কলমের চারা লাগবে তার ফল গাছের জন্য, আবার শাকসবজির যে বীজগুলো দরকার সেটি উনি বাজার থেকে কিনে এনেছেন। কমার্শিয়াল যারা আমাদের ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের কাছ থেকে উনি সংগ্রহ দোকানে ব্যবসায়ী যে দোকানে যারা বিক্রি করেন তাদের থেকে কিনে এনে কিন্তু তার ফসলটিকে লাগিয়েছেন, এবং এতে তিনি ভালো ফলন পান। কিন্তু পরবর্তীতে যেটা যেটা দেখানো হয়েছে, দেখো এখানে দেখা যাচ্ছে নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না। পরবর্তী যখন উনি ওনার ফল অথবা ফুল অথবা উনি ওনার যে ফসলটা শাকসবজির বীজ শাকসবজি সংগ্রহ করার পর ওটা থেকে যে বীজটা পেয়েছেন এই বীজটা উনি সংরক্ষণ করে রেখেছিলেন, এবং ওই বীজগুলো সংরক্ষিত বীজগুলো উনি কী করেছেন পরের বছর জমিতে বীজ বপন করেছিলেন, এবং সেখান থেকে সে কাঙ্ক্ষিত ফলন পাননি। তো এখানে দেখো 3 নম্বর লেখা আছে, রসুন আলা লাগানো ফল গাছগুলো কি ধরনের গুণ সম্পন্ন হবে, মাতৃ গাছের মতন, পিতৃ গাছের মতন, মাতৃ গাছ থেকে ভালো, মাতৃ ও পিতৃ গাছের মতন। তো যেহেতু উনি শাক, এবং দেখো এখানে দেখা যাচ্ছে শাক সবজির বীজ, অর্থাৎ আমরা জানি, আমরা আলোচনা করেছিলাম যে কৃষির বেশ কয়েকটি বিশেষায়িত শাখা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হর্টিকালচার। যে হর্টিকালচার কোন কাকে বলে বা কোনটি, সেটি হচ্ছে যে কৃষি বিজ্ঞানের যে অংশটিতে ফল, ফুল, সৌন্দর্যবর্ধক প্ল্যান্ট এবং মশলা জাতীয় শস্য নিয়ে আলোচনা, এর উৎপাদন নিয়ে আলোচনা করে, এদের উপযোগিতা নিয়ে আলোচনা করে, ব্যবহার, এদের বাজার বিপণন নিয়ে আলোচনা করে, সেটি হচ্ছে হর্টিকালচার। তো এই হর্টিকালচার ক্রপগুলো সাধারণত যেটি বেশিরভাগ হয়ে থাকে যে এটি হচ্ছে এর একটি অন্যতম অংশ হচ্ছে এরা কলম করে, অর্থাৎ বিভিন্ন ফুলের গাছের কথা বলি, আমরা যদি গোলাপ গাছের কথা বলি, যে এর থেকে কলম কেটে বিভিন্ন রকমের গুটি কলম আছে, বিভিন্ন ধরনের কলম থেকে কিন্তু পরবর্তী গাছের জন্ম নেওয়া হয়। তো এই যে কলমগুলো দেখতে অনেকটা হচ্ছে যে এরা একই রকম হয়ে থাকে, অর্থাৎ তার মাতৃ গাছটা যেরকম থাকে এই গাছটা যখন লাগানো হবে ওইখান থেকে ঠিক অবিকল কপি সম্পন্ন গাছই কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ এখানে উত্তরটি হবে
মাতৃ গাছের মতন, অর্থাৎ যে গাছ থেকে কলমটির চারা সংগ্রহ করা হবে, পরবর্তীতে যে গাছগুলো হবে ঠিক তার যে গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ ওই মাতৃ গাছ, তার যে মাদার প্ল্যান্ট সেটার মতনই হচ্ছে দেখতে হবেন এই শাকসবজিগুলো। তো এখানে লেখা আছে রসুন আনার লাগানো ফল গাছগুলো কি ধরনের গুণ সম্পন্ন হবে? অবশ্যই উত্তর হবে মাতৃ গাছের মতন। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ফল গাছগুলো যেহেতু এখানে ফল গাছের কথা বলা আছে যে কলম চারা করে করা হয়েছে, এবং যদি আমরা কলম চারা ইউজ করি তার মানে হচ্ছে এটা আমরা একদম হুবহু, অর্থাৎ যে গাছের প্যারেন্টটা যদি আমরা আম গাছের কলম করে জমিতে লাগানো হয়, তো পরবর্তীতে যে আম গাছ পাওয়া যাবে সেটি কিন্তু তার একদম মাতৃ গাছের মতোই হুবহু গুণ সম্পন্ন হবে। তো এই ক্ষেত্রে তিনের উত্তরটি যেটি হবে শিক্ষার্থী বন্ধুরা সেটি হচ্ছে ক। মাতৃ গাছের মতন। এরপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে রসুন আনার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ। দেখো ক নাম্বার দেওয়া আছে নিজের বাগান থেকে বীজ সংগ্রহ, পরের বছর একই জমিতে সবজি চাষ, মাতৃ গাছের গুণাগুণ বজায় থাকা, মাতৃ ও পিতৃ গাছের গুণাগুণ একত্রে হওয়া। তো মাতৃ গাছের গুণাগুণ বজায় থাকলে তো ভালো ফলন না পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ মাতৃ গাছের ফলন ভালো ছিল, অবশ্যই এটা কি ফলন ভালো হবে। সো এটা অবশ্যই হবে না শিক্ষার্থী বন্ধুরা। আর একই জমিতে সবজি চাষ করলে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কারণ হচ্ছে যে জমি যদি সঠিকভাবে প্রস্তুত করেন এবং সেই সঙ্গে সে কীভাবে জমি প্রস্তুত করছে এই ধরনের কিন্তু কোনো তথ্য আমাদের অনুচ্ছেদটি দেওয়া নেই, সো এটিও হবে না। আরেকটি আছে যে মাতৃ ও পিতৃ গাছের গুণাগুণ একত্রিত হওয়া, যেহেতু এটি কলম চারা করা হয়েছে অর্থাৎ উনি যে ফল অথবা শাকসবজি চারা করেছেন এটি হচ্ছে কলম করে করেছিলেন, তো এটাও হবে না, কারণ আমরা জানি যদি কলম করে কোনো চারা গাছ লাগিয়ে যদি কোনো গাছের বংশ বিস্তার করা হয় তাহলে সেই গাছের গুণাগুণ হয় হুবহু তার মাতৃ গাছের মতন। তো একটি মাত্র অপশন, একটি মাত্র বিকল্প আমাদের কিন্তু রয়ে গেল, সেটি হচ্ছে নিজের বাগান থেকে বীজ সংগ্রহ। দেখো এখানে লেখা আছে পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করেন, অর্থাৎ সে তার নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করার জন্য বা বীজ সংগ্রহ করার দরুন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে যে উনি ভালো ফলন পায়নি। তো এটির জন্য এটা উত্তর হবে যে 4-এর ক। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেরেছো যে এটি উত্তর হচ্ছে কি নিজের বাগান থেকে বীজ সংগ্রহ। যেটি হয় যে হর্টিকালচার ক্রপ, হয়তো তোমাকে যদি তুমি কলম চারা করো, তুমি নার্সারি থেকে তোমার চারাকে সংগ্রহ করতে হয়, এবং অনেক শাকসবজির ক্ষেত্রেও হচ্ছে যে কমার্শিয়ালি যে ব্যবসায়ী যে দোকানিরা আছে তাদের কাছে গিয়ে তোমাকে এই বীজগুলো সংগ্রহ করতে হয়, কারণ হচ্ছে যে এদের যে বংশানুক্রমিক যে প্রজননের যে ক্ষমতা এটি সাধারণত একটি জেনারেশন পর অর্থাৎ এক প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত থাকে না, অথবা থাকলে সেটা বেশ হারে বেশ উল্লেখযোগ্য হারে সেটি কমে যায়, যার দরুন এটিকে সংরক্ষণ করে পরের বছর বপন করে ভালো ফলন পাওয়া যায় না। এটি হচ্ছে একটি সমস্যায় বলা চলে। এই জন্য যেটি করতে হয় যে সবসময় আমাদেরকে প্রতি বছরই যখন আমরা এই ধরনের শাকসবজি বীজগুলি লাগে আমাদেরকে প্রতি বছরই দেখা যায় সাধারণত বেশিরভাগ এই শাকসবজির ক্ষেত্রে আমাদেরকে যে আমাদের যে ব্যবসায়ী দোকানের আছে তাদের কাছ থেকে সংগ্রহ করে ফসলের আবাদ করতে হয়। তো এই মাধ্যমে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল, আমাদের যে অনুশীলন ছিল সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা সম্পন্ন করতে সক্ষম হলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের একদম প্রশ্নোত্তর যে পর্বটি রয়েছে অর্থাৎ সৃজনশীল যে প্রশ্ন রয়েছে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যদি একটু এই জায়গাটাতে একটু পড়ে নিই শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের এই অনুচ্ছেদ সেটা কি দেওয়া আছে প্রশ্নেতে। দেখো কৃষি নির্ভর এনায়তপুর গ্রামে চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন, তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে। তারা হচ্ছে কি করেন মৌসুম ভিত্তিক, অর্থাৎ গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় গরমের ফলগুলো চাষ করেন, আর ফসল চাষাবাদ করেন, এবং শীতকালীন সময় শীতকালীন, অর্থাৎ তাদের ঋতুভিত্তিক হচ্ছে কৃষিভিত্তিক চাহিদা।
তো তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে, এবং ফলে চাষিরা ওই সময় বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকা এবং বেকারত্বের কারণে, একে তো হচ্ছে জমিতে ফসল নেই এবং ফসল না থাকলে কৃষকরা কাজও করতে পারবে না, যার পরিশেষে যার ফলে যেটি হবে যে তারা বেকারত্বে থাকবে না। সেই বেকারত্বের কারণে তারা হতাশায় ভুগে দিশেহারা হয়ে কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন। ধান সহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে এনায়তপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী। ধান সহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির্ভর, অর্থাৎ পরবর্তীতে তারা কৃষি কর্মকর্তার কাছে গিয়েছিলেন এবং উনি তাদেরকে যেই পরামর্শটি দিয়েছিলেন সেটি হচ্ছে যে তোমরা যেহেতু এখন মৌসুম নির্ভর বিভিন্ন ফসল আবাদ করছো, তো এই জায়গাতে তোমরা যদি মৌসুম নির্ভরতা মুক্ত, অর্থাৎ যে ক্রপগুলো সারা বছরই চাষ করা যায়, যে ফসলগুলো, সেই ফসলগুলো যদি তোমরা চাষাবাদ করো, তো আশা করা যায় যে তোমাদের সেই সমস্যাগুলো, তোমাদের বর্তমানে বেকারত্বের যে সমস্যা রয়েছে এবং জমি যে পড়ে আছে, পতিত জমি আছে, এই সমস্যা তোমরা কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবং তারা সেটাই করেছেন এবং যার ফলে দেখে ধান সহ বিভিন্ন শাকসবজি দেখো মৌসুম নির্ভর মুক্ত ফসল চাষ করেছেন এবং তারপরে তারা কি আত্মনির্ভরশীল অর্থাৎ স্বাবলম্বী হতে সক্ষম হতে পেরেছিলেন। তো এরপর আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে যে জিএম ফসল কি, এবং তারপরে দেওয়া আছে আমাদের সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে, ব্যাখ্যা করো। ফসল চাষে সফলতা পেতে এনায়তপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করে এবং কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়তপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো। তা এখন যদি আমরা প্রথমটি যদি আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা, যে জিএম ফসলকে আমরা যদি বলি যে আমরা যদি কয়ের উত্তরটা লিখি, একের ক যে জিএম ফসল কি, এটার উত্তরটা হবে যে জিনের বিন্যাস, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা সেলের ভিতরে যে অসংখ্য আমাদের যে সেল রয়েছে এবং সেলের ভিতরে রয়েছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ, আরএনএ, ডিএনএ অথবা আরএনএ, এই একটি পার্ট হচ্ছে জিন, অর্থাৎ যেটি হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে আমাদের হাত পা চোখ, অথবা আমরা যে ক্রপের ক্ষেত্রে বলি যে তাদের স্টেম লিভস, তাদের যে পাতা রয়েছে, গাছ রয়েছে, এরকম প্রত্যেকটি বৈশিষ্ট্য কিন্তু এক একটি, অর্থাৎ তার বংশানুক্রম যত রকমের বৈশিষ্ট্য আছে, সেটা হতে পারে প্রাণীর ক্ষেত্রে, সেটি হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে, যেটি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি কিন্তু হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা জিন। তো এই জিনগুলো হচ্ছে কতগুলো বেস ক্ষারের সমষ্টি, কতগুলো ক্রমবিন্যাস, এইটি আমি বলেছিলাম যে এটি কতগুলো বেস, অর্থাৎ এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এ ধরনের বেশ কয়েকটি বেস একটার পর একটা বসে কিন্তু এই জিন তৈরি করে। তো এই যে বিন্যাসটা, এই যে ক্ষারীয় ক্ষারের যে বিন্যাসটা, যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এই বিন্যাসটাকে যদি আমরা পরিবর্তন করে যদি উদ্ভিদের বিভিন্ন গুণগত পরিবর্তন সাধিত হয়, তো সেটিকে বলা হচ্ছে জিএম ফসল। যে জিনের বিন্যাস বদলানোর মাধ্যমে ফসলের গুণগত, অর্থাৎ তার বিভিন্ন যে আমরা যদি গুণের কথা বলি, অর্থাৎ যেটি তার সুবিধাজনক কোনো একটা বৈশিষ্ট্য, যেটি হচ্ছে তার ভোক্তাদের জন্য কোনো সুবিধাজনক বৈশিষ্ট্য যদি করা হয়, তো সেটিকে আমরা জিএম ফসল বলতে পারি। অর্থাৎ জিনের বিন্যাস বদলানোর মাধ্যমে ফসলের গুণগত পরিবর্তন ঘটিয়ে ফসল উৎপাদন দেখো, জিনের বিন্যাস বদলানোর মাধ্যমে ফসলের গুণগত পরিবর্তন ঘটিয়ে ফসল উৎপাদনকে, অর্থাৎ ঘটিয়ে উৎপাদিত ফসলকে যদি আমরা বলি জিএম ফসল বলা হয়। পরিবর্তন ঘটিয়ে যে ফসলটি আমরা পাবো, পরিবর্তন ঘটিয়ে উৎপাদিত ফসলকে
জিএম ফসল বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের যে খাতা আছে সেই খাতাতে কিন্তু একটু লিখে রাখতে পারো যে জিনের বিন্যাস উদ্ভিদের ভিতরে বা প্রাণীর দেহের ভিতরে যে জিনের বিন্যাস রয়েছে, যে জিনের বিন্যাস বদলানোর মাধ্যমে ফসলের গুণগত পরিবর্তন ঘটিয়ে উৎপাদিত ফসলকে জিএম ফসল বলা হয়। তো তোমরা এটি তোমাদের খাতায় লিখে রাখতে পারো। এরপর আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি আছে। এটির জন্য আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, 1 থেকে 2 মিনিট সময় তোমরা একটু লিখে রাখো। এটি তোমাদের সুবিধা হবে যখন তোমরা বাসায় নিজের অনুশীলন করবে। অবশ্যই আশা করতেছি এটি তোমাদেরকে বেশ কাজে লাগবে। এখানে যেটি লেখা আছে যে গুণগত পরিবর্তন, অর্থাৎ একটি উদ্ভিদ ধরো যে কোনো একটি রোগ দ্বারা প্রায় সে আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ এই আক্রান্ত হওয়ার জন্য হয়তোবা তার উদ্ভিদের কোনো একটা সেলের কোনো একটা অংশের হয়তোবা একটা নির্দিষ্ট ক্ষারের সিকোয়েন্স রয়েছে, ক্ষারের বিন্যাস রয়েছে, একটি জিনের বিন্যাস থাকার কারণে এক ধরনের জিনের বিন্যাস থাকার কারণে সে হয়তো বা গাছটি একটি নির্দিষ্ট রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে। অর্থাৎ ওই বিন্যাসটাকে যদি আমরা চেঞ্জ করে যদি গুণগত পরিবর্তন, অর্থাৎ এমন একটি পর্যায়ে যদি নিয়ে যেতে সক্ষম হয় যাতে করে ওই গাছটি আর ওই রোগ দ্বারা আক্রান্ত হয় না, তো সেটিকে আমরা বলবো হচ্ছে জিএম ফসল, যেটি ইংলিশে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অথবা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। আচ্ছা, এরপরে আমরা যেটি আছে দেখো আমাদের এক এক হতে শিক্ষার্থী বন্ধুরা যে জিনিসটি আছে সেটি হচ্ছে সুপার হাইব্রিড ধানের চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো। তো এটি কিন্তু আমরা যখন হাইব্রিড ধানের চাষাবাদ সম্পর্কে আমরা যখন আলোচনা করেছিলাম তখনই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে কিছুটা আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে সুপার হাইব্রিড ধানের যে একটি বড় সমস্যা হচ্ছে যে এটির যে বংশ প্রজন্ম অর্থাৎ নতুন বীজ উৎপাদনের যে ক্ষমতাটা, প্রজননের যে ক্ষমতা, সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটি বছর পরে শেষ হয়ে যায়, অর্থাৎ প্রথম প্রজন্মের ক্ষেত্রেই শেষ হয়ে যায়, অর্থাৎ একে সংরক্ষণ করে রাখা যায় না। কিন্তু আমাদের দেশের চাষিরা যা সাধারণত যেটি করেন তারা কিন্তু বীজকে কি করেন, সংরক্ষণ করে রাখেন। তো এই আমরা যদি কৃষকদেরকে এরকম সুপার হাইব্রিড ধানের চাষ করতে বলি, তো তারা যদি সেই ধান চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ওনারা পারবে না, জিনিসটা তারা সাধারণত করে থাকেন। তো আমরা এটি যদি লিখতে পারি উত্তরটিতে যে ধান চাষিরা সাধারণত নিজেরাই বীজ সংরক্ষণ করে থাকেন এবং তাদের এই সংরক্ষিত বীজের মাধ্যমে নতুন ধানের চাষাবাদ করেন। কিন্তু সুপার হাইব্রিড যে ধানটি আছে সেটি যেটিতে হয় যে সুপার হাইব্রিড ধানের প্রজনন ক্ষমতা, বা যদি তোমরা বলতে পারো যে প্রজনন ক্ষমতা বা উৎপাদন ক্ষমতা এক প্রজন্ম পরেই
পরেই শেষ হয়ে যায়। শেষ বা বিলুপ্ত হতে থাকে। তাই চাষিরা এই ধানের বীজ কৃষকেরা চাষিরা এই ধানের বীজ সংরক্ষণ করে পুনরায় উৎপাদন করতে বীজ সংরক্ষণ করে পুনরায় ব্যবহার করতে সক্ষম হন না। তাই বলা যায় যে আমাদের যেটি লেখা আছে যে সুপার হাইব্রিড ধানের চাষ কৃষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে, অর্থাৎ কৃষকরা যে তাদের বীজকে সংরক্ষণ করে পুনরায় যে তারা ব্যবহার করে নতুন ধানের উৎপাদন করবে, সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সুপার হাইব্রিড ধানের ক্ষেত্রে হয় না। কারণ এর এটিকে বলবো হচ্ছে জেনেটিক পটেনশিয়ালিটি, অর্থাৎ তার যে বংশানুক্রম যে প্রজননের ক্ষমতা, এটি কিন্তু এক বছর পরে পারে না। এবং তোমরা যদি কখনো কৃষি বিষয়ক উচ্চ হায়ার স্টাডিজ করো, কৃষির একটি বিশেষায়িত শাখায় আছে যেটি হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, অর্থাৎ উদ্ভিদের বংশানুক্রম এবং প্রয়োজন, যেটি নিয়ে আলোচনা করা হয়। সেই বিষয়টিতে পড়লে যখন ক্রোমোজোমে তোমরা বিভিন্ন সেল কোষ বিভাজন যেটি আছে, ওই বিষয়টি যখন তোমাদের আলোচনা করবে বা করার সুযোগ হবে, তখন তোমরা বুঝতে পারবে যে কেন তাদের এই যে উৎপাদন ক্ষমতা একটি বছর পর একটি প্রজনন পরে সিঙ্গেল জেনারেশন পরে তারা হারিয়ে ফেলে, সেটি তোমরা আলোচনা করতে সক্ষম হবে। তো এই উত্তরটি তোমরা লিখে রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা। আশা করি এটি যেটি হবে যখন তোমরা বাসা নিজেরা অনুশীলন করবে, তখন অবশ্যই তোমাদের এই উত্তরটি বেশ কার্যকারী হবে, সহায়ক ভূমিকা পালন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। এবং আমরা যদি এখন গয়ের উত্তরটা বলি, যে ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো। এটি যদি আমরা আলোচনা করি, দেখো তাদের যে সমস্যা ছিল, এটি তোমাদের যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমার উত্তরটি বের করে নিয়ে আসতে হবে, তোমাদেরকে উত্তর করতে হবে। এবং সেখানে বেশ পরিষ্কারভাবে দেওয়া আছে যে তারা মৌসুম ভিত্তিক অর্থাৎ ঋতুর ওপর, অর্থাৎ শীতকালীন ফসলের চাষাবাদ করতেন, এবং গরমকালীন ফসল, বা আমরা যদি কৃষি মৌসুমের কথা বলি, যে আমাদের সাধারণত দুটি মৌসুম রয়েছে কৃষিক্ষেত্রে, একটি হচ্ছে রবি মৌসুম এবং একটি হচ্ছে খরিফ। এবং খরিফের মধ্যে যদি আরও দুটি ভাগ রয়েছে, খরিফ 1 এবং খরিফ 2, যেদিকে বলা হয় গ্রীষ্মকালীন, একটা হচ্ছে বর্ষাকালীন। তো তারা এইভাবে ঋতু ভিত্তিক কিন্তু তাদের এনায়তপুরের যে চাষিরা ছিলেন, তারা এই ধরনের মৌসুম ভিত্তিক ফসল চাষাবাদ করতেন। কিন্তু এতে করে যেটা হতো যে একটা সময়, অর্থাৎ এক ফসল থেকে আরেক ফসলের মাঝখানে যে সময়টা, এই সময়টাতে তাদের যে উঁচু জমি ছিল এটি পতিত থাকতো, তারা কোনো কাজে কোনো ফসল লাগানোর কারণে বা কোনো সবজি চাষে লাগাতে পারতো না। তো তারা যেটা করতেন, যে তার কৃষি অফিসারের কাছে এখানে তোমরা এইভাবেই লিখতেন যে তারা মৌসুম ভিত্তিক শাকসবজির আবাদ বা ফসলের আবাদ করার কারণে এনায়তপুরের চাষিরা দুই ফসলের মাঝখানে যে সময়টিতে, এই সময়টিতে তারা কোনো চাষাবাদ করতেন না, অর্থাৎ জমি পতিত থাকতেন। এবং পতিত থাকার কারণে তারা কোনো কাজও করতে পারতেন না, তারা বেকারহীনতায় থাকতেন, বেকারত্ব সমস্যায় ভুগতেন। এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা কৃষি কর্মকর্তার কাছে গেলেন, এবং কৃষি কর্মকর্তা তাদেরকে এরকম ফসল নির্ভরতা কাটিয়ে ওঠা, যে ক্রপগুলো সবসময় সারা বছরই চাষ করা যায়, সেই ক্রপগুলো তাদেরকে চাষ করার কথা বললেন। মৌসুম ভিত্তিক ফসল চাষের পাশাপাশি তারা কিন্তু এই ক্রপগুলো চাষ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করলেন। কৃষি কর্মকর্তা তাদেরকে বললেন যে মৌসুম ভিত্তিক যে ক্রপগুলো আছে, এটির পাশাপাশি তোমরা যে মৌসুম নির্ভরশীলতা মুক্ত যে শস্যগুলো আছে, সেই শস্যগুলো চাষ করতে পারো। এবং এই শস্যগুলো চাষ করলে তোমরা যে সুযোগগুলো পাবে, যে সুযোগগুলো তারা পেয়েছিল, সেই সুযোগগুলো তোমরা শিক্ষার্থী বন্ধুরা
এই এই জায়গাটা থেকে আলোচনা করতে পারো। পৃষ্ঠা নাম্বার 10-এ যে দেখো এখানে যে প্রায় 10টার মতন উপযোগিতা দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখা গেছে যে 3টা বা 4টা বা 5টা 6টা এরকম উপযোগিতা তোমরা লিখে লাস্টে বলতে পারো যে এইভাবেই তারা এনায়তপুরের চাষিরা স্বাবলম্বী হতে সক্ষম হয়েছিলেন। এই জন্য এই যে এখানে যে আমাদের দেখো যে বাজারে অসময়ের ফল এবং সবজির চাহিদা খুবই বেশি। এসব অসময়ের ফসল উচ্চ মূল্যে বিক্রি হয় এবং কৃষক এবং খুচরা বিক্রেতা উভয়ই বাড়তি পয়সা অর্জন করতে পারে। এই যে কিছু সুবিধা রয়েছে ফসল নির্ভরশীল মুক্ত শস্য চাষ করার ফলে, এই জিনিসগুলো তোমাদের যে তারা এর মাধ্যমে যেটি হয়েছিলেন যে তাদের কৃষি পণ্যের যে বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন রকমের ফসল তারা চাষ করতে সক্ষম হয়েছিলেন এবং তার কারণে তাদের যে সবসময় তাদের যে শ্রম, এই শ্রমটাকে তারা মাঠে কাজে লাগানোর সুযোগ পেয়েছিলেন এবং যার ফলে বা যার দরুন তারা তাদের বেকারত্ব দূর করতে সক্ষম হয়েছিলেন। এবং গ এবং ঘয়ের উত্তরটা কিন্তু একদমই অলমোস্ট একই রকম শিক্ষার্থী বন্ধুরা। এই জায়গাতে হচ্ছে যে আমি যেই 10 নম্বর তোমাদের 10 নম্বর যে পৃষ্ঠাটি রয়েছে, এখানে যে উপযোগীর কথা বলছে, এই উপযোগীর কথাগুলো আলোচনা করে তোমরা একটু সারমর্মে চলে আসবে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসকে তোমরা একটু 2-3টা যে এখানে পয়েন্টগুলো আছে এইগুলো তোমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করবে। যে তারা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তারা শাকসবজির মৌসুম নির্ভরমুক্ত ফসল চাষ করলেন এবং চাষ করার ফলে যেটি হলো যে তারা সারা বছর তারা কৃষিকাজে ব্যস্ত ছিলেন। তাদের কোনো বেকারত্ব হতাশায় ভুগতে হয়নি। এবং আমরা জানি যে যদি কোনো একটা ফসল অর্থাৎ অসময়ে যদি চাষ করা হয় তো ওই সবজিটার চাহিদা অনেক বেশি থাকে, কারণ দেখা যায় যে সব জায়গাতে সেই ফসলটি পাওয়া যায় না এবং কৃষকদের একটি যারা ভোক্তাদেরও একটি চাহিদা থাকে এই ফসলটিকে, অর্থাৎ ক্রেতাদেরও একটা বেশ বেশ বিশেষ চাহিদা থাকে এই ফসলটি ক্রয় করার জন্য, সংগ্রহ করার জন্য, যাতে করে এই ফসলটির চাহিদা এবং চাহিদাও বেশি থাকে এবং চাহিদা বেশি থাকার কারণে তার দামটাও বেশি থাকে। তো এরপরে যেটি আছে যে আরও কিছু আছে যে তারা পুষ্টি সমস্যার তাদের যে ওই সময়টাতে যেহেতু কোনো কাজ না থাকার কারণে তারা বাজার থেকে বা তাদের ফ্যামিলির জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল, নিত্যনৈমিত্তিক যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তারা ব্যবস্থা করতে পারতেন না যখন তারা মৌসুম নির্ভরশীল ফসলের চাষাবাদ করেছিলেন। কিন্তু কৃষি কর্মকর্তার পরামর্শে যখনই তারা এরকম মৌসুম নির্ভরশীলতা মুক্ত শস্য চাষ করতে সক্ষম হলেন, তো হচ্ছে এর ফলে যেটি হচ্ছে যে তারা তাদের এরকম ফ্যামিলির অর্থাৎ পরিবারের যে সদস্য রয়েছেন তাদের কিন্তু পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হয়েছেন। কারণ যখন একটি ক্রপ চাষ করা হয়, চাষ করার পর এই ফসলটি সংগ্রহ করার পর বাজারে যখন নিয়ে যায় কৃষক, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই সব ফসল কিন্তু বাজারে বিক্রি করতে পারে না। কিছু ফসল তারা বাসায় ফেরত নিয়ে আসে এবং এই ফসলগুলো তারা তাদের পরিবারের সদস্য আছে তাদের চাহিদা মেটানোর কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো যেহেতু তারা মৌসুম নির্ভরশীলতা মুক্ত এরকম বিভিন্ন শস্যের চাষ করেছেন, এর ফলে ফসলের আবাদ করেছেন, এর ফলে যেটি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যে তারা তাদের এই যেরকম বাসার যে সদস্যদের যে পুষ্টি সমস্যা ছিল সেটি দূর করতে সক্ষম হয়েছে এবং তাদের যে অর্থনৈতিক যে অবস্থা ছিল, মন্দা অবস্থা ছিল, সেটিও কিন্তু তারা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে শুধুমাত্র এই কৃষি কর্মকর্তার কথা শুনে ফসল নির্ভরশীলতা মুক্ত ফসল আবাদ করার মাধ্যমে। কারণ যেহেতু সবজিগুলোর দামও অনেক বেশি এবং হচ্ছে সবসময় তারা তাদের যে পাইকারি অর্থাৎ তাদের কাছ থেকে যারা ফসল কিনে নেন তাদেরকে সাথে তারা সবসময় তাদের চাহিদা অনুযায়ী তাদের ফসল বিক্রি করতে তারা সক্ষম হয়েছে। তো এটি ছিল আমাদের হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর ক, খ এবং ঘয়ের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই যে টিপসগুলো, যে সাজেশনগুলো, যে পরামর্শগুলো, যে নির্দেশনাগুলো আমি তোমাদেরকে সামনে উপস্থাপন করলাম, আশা করি অবশ্যই এটি তোমাদের জন্য বেশ ফলপ্রসূ হবে, সহায়ক হবে এবং আশা করি আমার এই সাজেশন আমার এই পরামর্শ অনুযায়ী এবং যেটি আমি বোর্ডে আলোচনা করলাম তোমাদেরকে বললাম সেই পরামর্শ অনুযায়ী, সেই দিক নির্দেশ অনুযায়ী তোমরা বাসায় আরও অনেক বেশি অনুশীলন করবে এবং বেশ সফলতার সাথে বেশ ভালোভাবে তোমরা বিষয়গুলো রপ্ত করতে সক্ষম হবে, সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমি আমার এই ক্লাসটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমরা আশা করি যে আমাদের যে দ্বিতীয় যে সৃজনশীল কোশ্চেন আছে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, বর্ণনামূলক প্রশ্ন আছে, সেটি আমরা আলোচনা করতে সক্ষম হব। তো সেই সময় পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি অনেক ভালো থাকবে, সেই শুভকামনায় সেই আকাঙ্ক্ষা রেখেই আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।